আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৪৪, লেখনীতে সুরাইয়া রাফা। চৈত্রের ভ্যাপসা গরমে অধিষ্ঠিত প্রাণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শীঘ্রই। সুতরাং এই গরমে অতিষ্ঠতা চলমান থাকবে বেশ কিছুদিন। মাঝরাতে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে অফিস ফাইলে মুখ ডুবিয়ে রেখেছেন তন্দ্রা জাওয়াদ। মনোযোগ তার গভীর। এর মাঝেই বিদ্যুৎ চলে গেল আকস্মাৎ। ট্রান্সপারেন্ট কাচের দরজাটা খোলা পড়ে আছে, যার দরুন ব্যালকনি গলিয়ে থেকে থেকে শীতল দমকা হাওয়া ভেতরে প্রবেশ করছে। বাতাসের প্রকোপে জানালার ভারী পাল্লাগুলো দুলছে সামান্য। চারিদিকে সৌন্দর্যবর্ধক আসবাবের ছড়াছড়ি। পুরো কক্ষ জুড়ে মানি প্ল্যান্টসের অভাব নেই। রয়েছে নানা রকম ইনডোর ক্রাফট। ফ্লাওয়ার ভাজে সজ্জিত প্রতিটি ফুলই তরতাজা স্নিগ্ধ। আজকেই বাগান থেকে তোলা হয়েছে বোধহয়। ছোট ছোট ক্রাফটগুলো দুলছে অতর্কিতে। বাতাসের তোড়ে দু একটা পড়েওছে বোধহয় মেঝেতে। ওদিকে বাতাসের তীব্রতা বাড়ছে ক্রমশই। কালবৈশাখীর পূর্বাভাস। তবুও জানালা বন্ধ করে কোনরূপ তোড়জোড় নেই রমণীর। তিনি আস্তে করে উঠে এগিয়ে গেলেন ব্যালকনির দিকে। দু হাত বাড়িয়ে কার্নিশে ভর করলেন, দীর্ঘশ্বাস ছাড়লেন। সমুদ্রগত দমকা হাওয়া অচিরেই মিলিয়ে গেল সেই ভারী বাতাসটুকু। গ্রীষ্মের তপ্ত রুক্ষ প্রাণটা যেন অবশেষে ধরে ফিরে এলো তার। খালামণি, আসবো? খাদে নামানো মিহি কণ্ঠস্বর। পেছনে না ঘুরেই তন্দ্রা অনুমান করলেন নিঝুম এসেছে। অনুমতি সাপেক্ষে জানালেন, এসো। অন্ধকার রাতে অতি সতর্ক পদযুগলে এগিয়ে এলো মেয়েটা। রাতে খেয়েছ? তন্দ্রা যাওয়া জানতে চাইলেন নির্বিকারে। সূর্য ফিরে এসেছে? এখনো না। একটু পরে ঝড় শুরু হবে, এখনো বাড়ি ফিরেনি। কোথায় সেই অবাধ্য ছেলে? এতক্ষণে ঘুরে তাকালেন ভদ্রমহিলা। নির্বিকার অভিব্যক্তি বিলীন হলো তার কঠোরতার অন্তরায়। মনে মনে দাঁত কিরমিরালো নিঝুম। মহাবিরক্তির স্বরে আওড়ালো, আমি কি জানি? অথচ মুখ ফুটে সেসব কথা উচ্চারণ করার সাহস হলো না আর। তুর্যের ব্যাপারখানা পুরোপুরি উপেক্ষা করে বলল, আমাকে চিটাগাং ফিরতে হবে খালামণি। কতগুলো দিন পার হয়ে আছে এইখানে। ভার্সিটির অ্যাটেন্ডেন্স নির্ঘাত তলানিতে গিয়ে ঠেকেছে এতদিনে। না ফিরলে ফেল নিশ্চিত। বুকের ওপর দুই হাত আড়াআড়ি ভাঁজ করে নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন ভদ্রমহিলা। দৃষ্টিতে তার প্রখর দীপ্তি। সেই চোখে বেশিক্ষণ তাকানো দায়, অজ্ঞতা। নির্লিপ্তে চোখ নামিয়ে নিল নিঝুম। মেয়েটার পানে দৃষ্টি অবিচল রেখে এবার ভিতরে গাম্ভীর্যতাটুকু উগরে দিলেন রমণী। যাচ্ছ তো? বিয়েটা হয়ে গেলে তুমি আর তুর্য দুজনে চিটাগাং ফিরে যাচ্ছ। আমাদের চিটাগাংয়ের ফ্ল্যাট খালি পড়ে আছে, ওইখানেই থাকবে তোমরা দুজন। তুর্য এজেন্সির চাকরি ছেড়ে অফিস সামলাবে, আর তুমি পড়াশোনা। সবকিছু সুপরিকল্পিত। তাই আপাতত এইসব নিয়ে ভেবো না। রুমে গিয়ে নিশ্চিন্ত মনে সাউন্ড স্লিপ দাও। আগামীকাল সন্ধ্যার জন্য প্রস্তুতি নিতে হবে তো। সন্ধ্যায় কি আছে আগামীকাল? কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল নিঝুম। তোমার বাগদান অনুষ্ঠান। তোমার বাবা মাকে খবর দিয়েছে, তারাও আসছেন। খালামণির শেষ কথাতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিঝুমের। প্রকৃতি ছাপিয়ে কালবৈশাখীর এলোমেলো তাণ্ডবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে লাগলো অন্তঃকরণ। ভেতরে ভেতরে কোথাও একটা খা খা করছে ভীষণ। কারো অস্তিত্বের অনুপস্থিতি পোড়াচ্ছে ওকে। হারিয়ে ফেলার বিষাদ বিদুরে নীল হয়ে যাচ্ছে হৃদয়। তুর্যের সঙ্গে বিয়ের আলাপ যে এর আগে হয়নি কখনো, তেমনটা নয়। হয়েছে বেশ কয়েকবার। খালামণি নিজেই বলেছেন ওকে। কিন্তু নিঝুম গুরুত্ব দেয়নি তেমন। বেখেয়ালি হয়ে শুনে গিয়েছে শুধু। ভেবেছে, আমার আর চিন্তা কিসের? তুর্য ভাই যা মানুষ, তিনি দরকার পড়লে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরে যেতে রাজি হবেন। কিন্তু আমায় বিয়ে করতে না। সারাক্ষণ অমন সাপে নেউলের সম্পর্কের মাঝে বিয়ে হওয়া সম্ভব নাকি আদৌ? দেখা যাবে বাসর ঘরে কয়েকশো হুতুম পেঁচা ছেড়ে দিয়ে তুর্য ভাই কপটতার দাঁত কেলিয়ে বলবেন, হুতুম পেঁচা বলতিস না আমায়, নে এবার বাসর শুরু কর। আর তক্ষুনি পেঁচাগুলো এসে নিঝুমের কাপড় চোপড় খুলে, ছ্যা! উদ্ভট ভাবনায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। তড়িঘড়ি করে ফিরে এলো বাস্তবতায়। নিঝুমের কুঁচকানো মুখশ্রী অবলোকন করে একই দৃঢ়তা খালামণি বললেন, আমার কোনো মেয়ে নেই নিঝুম। ছেলেরা কখনোই মেয়ের মতো করে মাকে বুঝতে পারে না। দিন শেষে আমাকে বোঝার মতো কেউ নেই। এই একাকিত্ব বড্ড পীড়াদায়ক। আমার মনে হয় ছেলের বউ হিসেবে আমার মেয়ে না থাকার একাকিত্বটা তোমার চাইতে ভালো আর কেউ বুঝতে পারবে না। আমি খালামণি থেকে মা হওয়ার জন্য প্রস্তুত, সোনা আমার।
নিঝুমের কণ্ঠনালী ধরে এলো এবার। তন্দ্রা খালামণিকে কখনো এতটা অনুনয়ের সুরে কথা বলতে দেখেনি ও। সত্যিই তো মানুষটা বরাবরই নিঃসঙ্গ। ছেলে তার ছন্ন ছাড়া বেয়ারা একটা। আরেক ছেলের নাম তো খালামণি মুখেও আনেন না কোনোদিন। সে খালামণির আগের পক্ষের, তাই হয়তো পুরনো ব্যথায় স্মৃতি হাতড়াতে কিঞ্চিত শঙ্কিত মানবী। কি ভাবছ? খালামণির ভারিক্কি প্রশ্নে ভাবনার ছেদ ঘটে আকস্মাৎ। অস্বস্তির মহাসমুদ্রে হাবুডুবু খেয়ে দিশেহারা নিঝুম। তুষার ঈশানের কারোর কোনো খোঁজ খবর নেই। মানুষগুলো হঠাৎ করেই কোথাও যেন উধাও হয়ে যায় কে জানে। ওদিকে খালামণি চেয়ে আছেন এক দৃষ্টে। এই দৃষ্টি যে উপেক্ষা করার নয়। নিঝুম পারল না মুখের ওপর না বলতে, ফলস্বরূপ বিষণ্ণতা প্রগাঢ় হলো অন্তরে। সামান্য মাথা তুলে ভারী ইতস্তত কণ্ঠে জানতে চাইল, মা বাবা রাজি হয়েছে? হ্যাঁ সূচক মাথা নাড়লেন খালামণি, বললেন, শুধু রাজি নয়, তারা অত্যন্ত খুশি এই প্রস্তাবে। বিয়ের কার্যক্রম আটকানোর সূক্ষ্ম পন্থাটাও এবার বিলীন হলো অতর্কিতে। নিঝুমের আর বলার কিছুই রইল না। কোনরূপ প্রত্যুত্তর না করে বিপর্যস্ত বদনে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল মেয়েটা। নিশ্চল পদধ্বনি। শ্রীঘরের জানালা খোলা পড়ে আছে। বৃষ্টির ছাট এসে থই থই করছে পুরো মেঝে। নিঝুম দেখল, তবে উদ্বিগ্ন হলো না। নোংরা পানি ছাড়িয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে গেল সম্মুখে। ছাদের দরজায় দাঁড়াতেই প্রবল ঝড়ো হাওয়ায় শিউরে উঠল ওর শীর্ণকায় তনুখানা। তবুও নিরুদ্বেগ নিঝুম। ধরিত্রীর কোনো যাতনাই আজ ছুঁতে পারছে না ওকে। অপারক অভিমানে দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। সুপ্ত অনুভূতি জমে জমে পাহাড় হয়ে গেল, অথচ সেই রহস্যময়ের দেখা নেই। হৃদ গগনে জমানো অনুরক্তিটুকু সবাইকে জানানো কতটা যে কঠিন। একপাক্ষিক অনুভূতি, অসহায়ত্ব, প্রিয় পুরুষকে বোঝানো তার চেয়েও বেশি, অধিকতর কঠিন। নিজেকে অসহায় লাগছে ভীষণ। নিঝুম চায় না এই বিয়েটা হোক। কাল বাগদান, অথচ ভিলেনটাকে দেখার প্রয়াসে মরিয়া ওর চোখ দুটো। কেন ভালোবাসলেন না আমায় তুষার? আমি তো কতবার কতভাবে নিজেকে আপনার সামনে মেলে ধরেছি, নানান ছুতোয় মনের অভিব্যক্তি জানিয়েছি, অথচ আপনি রহস্যই হয়ে থেকে গেলেন সবটুকু সময়। আপনার প্রস্তর কঠিন হৃদয়টা ছুঁয়ে দেখার সাধ্য হলো না আমার। এখন আমি পরিণতির দ্বার প্রান্তে, তবুও কি আসবেন না একটাবার? শেষবারের মতো কি দেখা হবে না আমাদের? উত্তাল প্রকৃতি যেন আজ নিঝুমের আকাশসম আক্ষেপের বহিঃপ্রকাশ। ব্যথিত দীর্ঘ নিঃশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসছে বৈশাখের ঘূর্ণি বাতাস। তামাশাচ্ছন্ন ঝড়ো হওয়ার পানে দৃষ্টি ফেলে যন্ত্রণায় কাতরাতে লাগলো রমণী নারীর অবয়ব। মেয়েটা কাঁদছে খুব। এক উদ্দেশ্যহীন ভালোবাসা আজ নির্দ্বিধায় বিরহের বেদনায় ডুবিয়ে মারল ওকে। অথচ তুষার জানতেও পারল না, পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে বিরহের অবিন্যস্ততায় দুরহ বুকে একতরফা ভালোবাসার মশগুল গুনছে এক অভাগা অসহায় মানবী। এমন ফ্যাচফ্যাচ করে কেঁদে শব্দ দূষণ করছিস কেন? আচানক পুরুষালী আওয়াজে ধরফরিয়ে ওঠে নিঝুম। মুহূর্তেই থমকে যায় তার কান্নাকাটির বহর। হতচকিত নয়নে পাশ ফিরতেই দেখতে পায় হুতুম পেঁচাটা দাঁড়িয়ে আছে। ওর কাছে ট্রাউজার পকেটে দু হাত গুজে কপাল গুছিয়ে রেখেছে তুর্য। ক্রন্দনরত ঝাপসা চোখে তুর্য ভাইকে একবল অবলোকন করে ফের দৃষ্টি ঘুরালো নিঝুম। তড়িঘড়ি করে চোখ মুছে নাক টেনে কান্না আটকানোর বৃথা প্রয়াস চালালো কিয়ৎক্ষণ। কিরে, বললি না তো? কি? নিঝুমের ভঙ্গুর কণ্ঠে বিরক্তির লেশ। তুর্য কৌতুক স্বরে ফের শুধালো, এভাবে শব্দ দূষণ করছিস কেন? বিরক্তির চরম শিয়ারে পৌঁছালো নিঝুম। ভুরু কুঞ্চিত করে বলে উঠল, ঝড়ের তোরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব। আকাশে বাজ পড়ার বিকট গর্জন, অথচ আমার এই সামান্য কান্নার আওয়াজটুকু আপনার কাছে শব্দ দূষণ মনে হচ্ছে? ভদ্রলোকের ন্যায় ঠোঁট উল্টে উপর নিচ মাথা নাড়ল তুর্য, বলল, ওটা তো প্রকৃতির আশীর্বাদ, আর তোরটা শব্দ দূষণ। একই উদ্যমে কথার বুলেট ছুড়ল নিঝুম। ছি তুর্য ভাই, সামান্য কাঁদছি বলে আপনি আমাকে শব্দ দূষণের তকমা দিয়ে দিচ্ছেন। বিয়ের পর তো গোটা পরিবেশ দূষণের কলঙ্ক চাপিয়ে দেবেন। ঠিক ধরেছিস, নেংটি ইঁদুরের কাজ তো ওইটাই, পরিবেশ দূষণ।
পরিবেশ দূষণকারী এই নেংটি ইঁদুরটাকে বিয়ে করতে যাচ্ছেন কেন খামোখা? নিজের মাকে আটকালেই পারেন। এবারে মুখায়ব শক্ত করে ফেলল তুর্য, তরতরিয়ে বলল, সেধে সেধে গাঁটটা খাওয়ার শখ নেই আমার। তোর এত শখ থাকলে তুই গিয়ে আটকা। তুর্যের প্রত্যুত্তর শুনে নিঝুমের চোখ বেরিয়ে আসার উপক্রম। তৎক্ষণাৎ বিচলিত হয়ে প্রশ্ন ছুড়ল আশ্চর্যভাবে, সামান্য গাঁটটা খাওয়ার ভয়ে নিজের পুরো জীবনটা নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন তুর্য ভাই? ভাবলেশীন তুর্য কণ্ঠে জোরপূর্বক গাম্ভীর্যতা টেনে বলল, আমার মায়ের হাতের গাঁটটা খাসনি তো, তাই এভাবে বলছিস। খেলে স্বাদ মিটে দিত। আমি আপনাকে বিয়ে করব না তুর্য ভাই। আকস্মাৎ তুর্যর হাত টেনে ধরে শিশুসুলভ মাথা নাড়ায় নিঝুম, যেন বিয়ে নয়, সামান্য হোমওয়ার্ক করার কথা বলা হচ্ছে এখানে। তৎক্ষণাৎ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল তুর্য। চোখ মুখ কুঁচকে বিরক্ত স্বরে বলল, ছাড় ছাড়, ঢং দেখো। এমন ভাব যেন আমি ওনাকে বিয়ে করার জন্য সিলিং ফ্যানে ঝুলে আছি। নেহাত ছোট বোন হোস, তাই বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। নয়তো আমি তুর্য প্রিন্সেস ডায়ানা ডিজার্ভ করি, বুঝেছিস? কিন্তু সে তো আপনার জন্মের আগেই পটল তুলেছে। তুর্যের মুখের উপর সহজ সরল বাক্যটা ছুঁড়ে মেরে অবুঝের মতো ফেলফেলিয়ে তাকিয়ে রইল নিঝুম। তুর্যের বোধহয় মনে লাগলো ভীষণ ওর কথায়, এড়িয়ে ধমকে উঠল এক প্রকার, চুপ থাক অবলা রমণী। প্রিন্সেস ডায়ানার অভাব আছে নাকি এই যুগে? তোর না হওয়া ভাবিকে নিয়ে কত স্বপ্ন দেখেছি জানিস? এখন সব জলাঞ্জলি দিতে চলছি তোর জন্য। আমি কি স্বপ্ন দেখতে বারণ করেছি আপনাকে? না করিসনি, শুধু আমার বউয়ের জায়গা দখল করার জন্য ঘাপটি মেরে আছিস। নিঝুমের মনটা চুপসে গেল এবার। ভেতরের আত্মবিশ্বাসী সত্তাটা বিদ্রুপ করে বলে উঠল, তোকে কেউ চায় না, কেউ না। বুক চেড়ে বেরিয়ে এলো নৈশব্দিক দীর্ঘশ্বাস। গাল ফুলিয়ে স্বভক্তিতে বিড়বিড়ালো মেয়েটা, বুঝে গেছি। এই বিয়ে সম্পন্ন হলে 24 ঘন্টা ফিশ ফ্রাইয়ের মতো আপনি আমাকে ভেজে খাবেন তুর্য ভাই। নিঝুমের মন খারাপের কোনোরূপ ভাবান্তর ঘটল না তুর্যের মাঝে। দুই হাত পকেটে গুজে যেইভাবে এসেছিল সেইভাবেই ফিরে যেতে যেতে শীতল কণ্ঠে আওড়ালো, গ্যারান্টি নেই, মাথা খারাপ হলে কাঁচাও খেয়ে ফেলতে পারি। রয়্যাল ক্যারাভিয়ান বাংলাদেশ। সুদীর্ঘ এক গভীর স্বপ্নের অবসান ঘটল সকাল 11:30 নাগাদ। আশপাশে পাখির কলতান নেই, নেই কোনো অনর্থক কোলাহল। সমুদ্রপৃষ্ঠের ভয়াল গর্জনও থেমে এসেছে খানিকটা। বেলাভূমির আশেপাশে থাকার দরুন ছলাৎ ছলাৎ জলের শব্দ হচ্ছে কেবল। এত বৃহদাকার ক্রুজ শিপে ঢেউয়ের দোলা উপভোগ্য নয়, অথচ কাল রাতে ঝড়ের তোরে মৃদু কম্পনে দুলছিল শিপটা। ফলস্বরূপ এক দিশেহারা অস্থির যুগলের প্রাপ্তির রাতটুকু হয়ে উঠেছিল দ্বিগুণ বেসামাল। অপার্থিব এক প্রশান্তির লহমায় বিলীন হয়েছিল তাদের সর্বাঙ্গ। পালাক্রমে দুটো শরীর মেতে উঠেছিল অবিন্যস্ততায়। দূরত্বের সকল স্তর ছাপিয়ে সমগ্র রজনী জুড়ে নীলাম্বরীর শরীরের প্রতিটি খাজে রাজত্ব চালিয়েছে মাফিয়া বস। মোহনীয়তায় বিমত্ত হয়ে প্রিয়সীর ফর্সা মাখন নরম ত্বকে সিলমোহরের ন্যায় ছাপ ফেলেছে নিজের অশুভ অস্তিত্বের। ভেঙেছে সীমাবদ্ধতার দেওয়াল। তার বেল্লাপানার সংকোচের পাহাড়ের ধস নেমেছিল রমণীর, যার দরুন সে রাতে ভালোবাসার পূর্ণতায় দলিত মথিত হয়ে এক আশ্চর্যবোধক অনুভূতির শিয়র ছুঁয়েছিল অন্তর। রাতের কথা ভাবতে বিদ্যুৎ স্পৃহের ন্যায় আকস্মাৎ ঝটকা খেল ঈশানী। মুখ ডুবিয়ে রাখা ভেলভেট কুশন থেকে নিঃসৃত কৃত্রিম সুগন্ধির মিশেলে সৃষ্ট পুরুষালী সুঘ্রাণে শরীর শিউরে উঠল তার। অজ্ঞতা কোনো কিছু না ভেবে শোয়া থেকে এক লাফে উঠে বসল বিছানায়। শরীরে ফিনফিনে একটা সফেদ লেডিস শার্ট, যার উপর দিয়ে ওর অভ্যন্তরীণ সৌন্দর্য স্পষ্ট দৃশ্যমান। পায়ের অংশটুকু ঢেকে আছে তুলতুলে কালো রঙা কমফোর্টার আস্তরণে। কালো রংটা চোখে পড়তেই দৃষ্টি ঘুরিয়ে চারদিক অবলোকন করল রমণী। বিলাসবহুল মাস্টার বেডরুম, অথচ পুরো কক্ষ জুড়ে কালোর সমাহার, অনেকটা রাশিয়ান পেন্ট হাউসের মতো। এক পাশে লাক্সারিয়াস রেইন শাওয়ার ওয়াশরুম, যেখানটায় অ্যারিস কোলে করে নিয়ে এসেছিল ওকে। কাল রাতে সেভাবে খেয়াল করা হয়নি, মাত্রই চোখে পড়ল দক্ষিণ পাশে রুমের সাথে সংযুক্ত রয়েছে এক বিশাল ইনফিনিটি সুইমিং পুল।
একটা ভাসমান ক্রুজ শিপের মধ্যেও যে এত বিলাসী জীবনযাপন করা সম্ভব তা মাফিয়া বসকে বিয়ে না করলে বোধহয় এই জীবনে জানা হতো না ঈশানীর। কক্ষটাকে পর্যবেক্ষণ করার প্রয়াসে এবার বিছানা ছাড়ল মেয়েটা। সূক্ষ্ম নজরে এদিকে ওদিকে দৃষ্টিপাত করে ভীরু কদমে এগুলো সম্মুখে। ওপাশে কিছু একটা পড়ার ধিম ধিম আওয়াজ হচ্ছে ভীষণ। সেদিকে এগিয়ে চলল ঈশানী। খানিক যেতেই দেখল কক্ষের সঙ্গে লাগোয়া জিম রুম। ভেতরে ক্রমাগত বক্সিংয়ে ব্যস্ত অ্যারিস। 2 হাতে বক্সিং গ্লাভস, পরনে তার ব্যাগি ডেনিম আর অলিভ গ্রিন মিশ্রিত একটা ওভারসাইজ হুডি। শেষ কবে অ্যারিসকে কালো ব্যতীত অন্য কোনো রঙে দেখেছিল ঠিক মনে পড়ে না ঈশানীর। ফলস্বরূপ 2 হাত বুকে ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবলোকন করতে লাগলো মাফিয়া বসটাকে। রুক্ষ সৌঠব যান্ত্রিক তার কার্যক্রম, অভিব্যক্তি থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে দানবীয়তা সুস্পষ্ট, অথচ তার নির্জীব ধূসর বাদামি চোখ দুটোতে কি অদ্ভুত মোহ। ঈশানীর পুরো দুনিয়া তোলপাড় করার দেওয়ার জন্য অনুভূতিহীন এই শূন্য অক্ষিদয় যথেষ্ট, যা ওকে বাঁচিয়ে মারে ক্রমশ। কামিন। নিজের কার্যে অবিরত থেকেই রাশভারী আওয়াজ ছুড়ল মাফিয়া বস। কি করে বুঝলেন? 6 সেন্স। এইবারও ভাবলেশীন তার কণ্ঠস্বর। নির্লিপ্ত কদমে এগিয়ে এলো ঈশানী। সন্নিকটে দাঁড়িয়ে বলল, মাফিয়াদের সকাল বুঝি এইভাবে শুরু হয়? অ্যারিস থমকালো না। একই গতিতে পরপর অজস্র ঘুষি বসাতে লাগলো পাঞ্চিং ব্যাগের গায়ে। ঊর্ধ্বশ্বাসে জানালো, মাফিয়াদের জীবনে সকাল বলে কিছু হয় না, গোটা আমানিশার রাতের মতোই ঘুটঘুটে। আপনি দুর্বোধ্য। ইটস মাই নেচার, সবেগে প্রত্যুত্তর করল অ্যারিস। কথা না বাড়িয়ে নির্বিকারে চারিদিকে চোখ ঘোরায় ঈশানী। জিমের আসবাবগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কক্ষের একপাশে ডিভান রাখা আছে 2টো। সামনেই কফি টেবিলের অবস্থান। সেখানে সাদা পাউডার জাতীয় কোনো বিশেষ দ্রব্য ছড়িয়ে আছে সমগ্র টেবিল জুড়ে। ঈশানীর তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সেই দ্রব্য। তৎক্ষণাৎ গৃহদেশ ঘুরিয়ে স্পষ্ট স্বরে প্রশ্ন ছুড়ল অ্যারিসের পানে, আপনি ড্রাগ নেন? মাঝে মধ্যে। ভেতরটা মাত্রাতিরিক্ত অস্থির হয়ে পড়লে রাইট সেন্সে নিজেকে সামলানো মুশকিল। সোজাসাপটা উত্তর দিল অ্যারিস। পরক্ষণে ঈশানী বলল, তা কাল রাতে এমন কি হয়েছিল যে আপনাকে ড্রাগ নিতে হলো? সেটা তো তুমি আমাকে বলবে। নিজের সৌন্দর্যে আমাকে উন্মাদ করে দিয়ে এইভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মানে কি? সেটা তো তুমি আমাকে বলবে। নিজের সৌন্দর্যে আমাকে উন্মাদ করে দিয়ে এইভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মানে কি? শুধু শুধু তোমাকে অবাধ্য বলি না আমি। খানিক ভেবে ভুরু কুঞ্চিত করে ফেলল ঈশানী। অ্যারিসের অভিযোগের ঘোরে অসম্মতি জানিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমার যতদূর মনে পড়ে তখন তো ভোর হয়ে গিয়েছিল। বাট আই এম নট স্যাটিসফাইড। আমার হয়নি তোমাকে পাওয়া। তোমার এই দুর্বল হার্টের চক্করে ভবিষ্যতে আমাকে যে আরও কি কি স্যাক্রিফাইস করতে হবে কে জানে। দমল না ঈশানী, যেন কথার বাহারে জিততেই হবে ওকে। তেমন করেই তরতরিয়ে বলে উঠল, সেন্সলেস হয়েছিলাম কে বলল আপনাকে? আমি তো ঘুমাচ্ছিলাম। পাঞ্চিং ব্যাগ রেখে এবার ট্রেডমিলের দিকে এগিয়ে গেল অ্যারিস। সেন্সরে আঙুল চালিয়ে গতিবিধি ধীর করে চাইল ঈশানীর পানে। নাকের পাটা ফুলিয়ে মেয়েটা এগিয়ে এলো 2 কদম। অ্যারিস তার পিয়ার্সড করা ভুরুখানা উঁচিয়ে গভীর গলায় প্রশ্ন ছুড়ল এবার, তাই নাকি? তাই তো। একটু ভেবে দেখো তো, তুমি কাল রাতে আদৌ শরীরে কিছু পরেছিলে নাকি? তাহলে এখন শার্ট কোথা থেকে এলো? ঈশানী ভাবল কিয়ৎক্ষণ। পরপরই অ্যারিস বলল, সকাল থেকে 2 ব্যাগ স্যালাইন শেষ হয়ে গেল, অথচ তোমার ঘুমই ভাঙল না। কি আশ্চর্য! কি? অ্যারিসের কথা যেন আকাশ থেকে পড়ল ঈশানী। কণ্ঠে তার অপ্রতিরোধ্য আশ্চর্যতা। অ্যারিস বলল, খেয়াল করো, বাম হাতে অন টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। এইবার হাতের দিকে লক্ষ্য করল ঈশানী। সত্যিই তো, আড়াআড়ি 2টো অন টাইম ব্যান্ডেজ লাগানো। হতে পারে স্যালাইন পুশ করার কারণেই জ্ঞান ফেরার পরে কোনোরূপ ক্লান্তি আসেনি শরীরে। উল্টো মনে হয়েছে এটা ঘুম ছিল, ভীষণ লম্বা ঘুম। তবে এই ঘটনার প্রেক্ষিতে মন খারাপ হয়ে গেল মেয়েটার।
পান পাতার মতো ঢলঢলে স্নিগ্ধ চেহারাটা বিষণ্ণতা চুপসে গেল আকস্মাৎ। আহত স্বরে বলল, আমার হার্ট এত দুর্বল কেন এরিস? এতক্ষণে থমকালো মাফিয়া বস। দেখল স্নিগ্ধ সাকুরার বদনে ঘন কালো মেঘের আস্ফালন। এই মুহূর্তে ঈশানীর মন খারাপ হোক সেটা বোধহয় বরদাস্ত করবে না এরিস, যার দরুন ম্যানিপুলেটিভ পন্থায় মুহূর্তেই ঘুরিয়ে নিল ওর বিষয়বস্তু। ট্রেডমিল থেকে নেমে ওর আপাতমস্তক পর্যবেক্ষণ করল এক পল। অনাবৃত মোমের মতো নরম পা দুটো, আলোয় পিছলানো দুটি, শরীরে ফিনফিনে পাতলা হাঁটু সম লেডিস শার্ট যার আবরণ কাচের মতো স্বচ্ছ। এতটাই কোমল তার প্রলেপ, মেয়েটার ত্বকের সঙ্গে মিশে যেতে চাইছে যেন। শার্ট ভেদিয়ে নারীদেহের প্রতিটি স্তরে সন্তর্পণে দৃষ্টি বোলালো এরিস। অতঃপর তর্জনী দ্বারা সাকুরার বিউটি বনে আলতো করে স্পর্শ করে হাসকি স্বরে আওড়ালো, এইগুলো প্রিটি লাগছে। তোমার শরীরে পার্পল স্টেইনগুলো জানান দেয় তুমি ঠিক কতটা আমার। সঙ্গে সঙ্গে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালায় ঈশানী। আড়ষ্টতায় দৃষ্টি নমিত করে শুধালো, এই মশারির মতো পাতলা শার্ট কোথায় পেয়েছেন বলুন তো? এটা অস্বস্তিদায়ক। স্মাগলিংয়ের সাথে এসেছে। কি? ইয়েস, পশ্চাত্যের রানী প্রথম এলিজাবেথের পোশাক এটি। এর প্রতিটি সুতা মূল্যবান, রেশম দিয়ে তৈরি। আন্ডারওয়ার্ল্ডে এর মূল্য ধরাছোঁয়ার বাহিরে। এতক্ষণে চোখ কপালে উঠে গেল ঈশানীর। কৌতূহল দমাতে না পেরে অবিশ্বাস্য কণ্ঠে উচ্চারণ করল, কি? আমি রানী এলিজাবেথের পোশাক পরে আছি? কিন্তু এটা এত পাতলা কেন? মনে হচ্ছে কিছুই পরিনি। নিজের শরীরে চোখ বুলিয়ে আনমনে প্রশ্ন ছুড়ল ঈশানী। কারণ এই ড্রেসটা সব সময় পরার জন্য নয়, শুধুমাত্র। বাক্য সম্পন্ন না করে ক্রূরতার সাথে ঠোঁট বাঁকালো এরিস। ঈশানী জবাব দিল, এভাবে তাকাবেন না প্লিজ। মাথার উপরে হুডির আস্তরণ সরিয়ে প্যান্টের পকেটে হাত গুজল লোকটা। হোয়াই? কাল কতবার তুমি তুমি করে ডেকেছ, আজ হঠাৎ আপনি বলে দূরত্ব বাড়াচ্ছ যে? তোমার মাঝে এখনো এমন কি রহস্য আছে যা আমার দুঠোঁট উন্মোচন করেনি? আচানক ঈশানী অনুভব করল ওর শরীর জমে এসেছে, প্রস্তর খণ্ডের ন্যায় শক্ত হয়ে উঠেছে সর্বাঙ্গ। স্পর্শ না করা সত্ত্বেও কানের উষ্ণতা সুস্পষ্ট। গাল দুটো রক্তাভ হয়ে উঠেছে বোধহয়, জ্বলছে ভীষণ। নির্দয় মাফিয়া বসটা বুঝতে পারে না রমণীর লাজুকতার কারণ, কেবল উপলব্ধি করে এই চেহারার ভীষণ আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। মুখে বলে, আপনি আগে বলা বন্ধ করুন। পরিপূর্ণ স্বামীর অধিকার চাই আমার। এত জোর গলায় স্বামীর অধিকার চাইছেন, সংসার দিতে পারবেন? এতক্ষণে বুলি ফুটল মেয়েটার। দুজনার মধ্যবর্তী দূরত্ব ঘোচাতে খানিক এগিয়ে এলো এরিস। ঈশানীর চুলের মাঝে হাত ঢুকে স্পর্শ করল গ্রীবাদেশ। সেখানটায় নিজের শক্তি ফলিয়ে ওর মুখটা টেনে নিয়ে এলো সন্নিকটে। নীলাভ মণি দুটির মাঝে দুনিয়ার সবটুকু মোহ নিক্ষেপ করে বলল, আমি এমন অনেক কিছুই দিতে পারি যা অন্য কেউ পারবে না। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। অ্যারিসের তীক্ষ্ণ মাদকীয় দৃষ্টি ভস্ম করে দিতে চাইছে ওকে। অজ্ঞতা দানবটাকে শান্ত করার প্রয়াসে আকস্মাৎ তার হুডির মধ্যে ঢুকে গেল মেয়েটা। দু হাত বাড়িয়ে আবদ্ধ করল মরীচিকার চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ। ন্যানোসেকেন্ডের মাথায় ঘটে গেল ঘটনাটি, যার আকস্মিকতায় কিঞ্চিত হতবিহ্বল মাফিয়া বস। কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীরের স্পর্শে অনুভূত হলো রমণীর নমনীয় তনু অস্তিত্বখানি। নাও দিলাম স্বামীর অধিকার, এবার হলো? দেরি করল না মাফিয়া বস। ঈশানীর পিঠ বরাবর আলতো ধাক্কা দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আলগোছে। ধনুকের মতো বাঁকানো নারীদেহের সুচারু উপত্যকা দুটো নিমেষেই পিষে গেল পুরুষালী ইস্পাত কঠিন বক্ষভাজে। তুলতুলে কোমল অনুভূতির তুফানে শরীর শিউরে উঠল মুহূর্তেই। আবেশে অক্ষিপুট নিভে এলো এরিসের। পরপরই ঈশানীর মাথায় সুতীব্র চুমু খেয়ে হিমশীতল কণ্ঠে বলল, অ্যাজ এ কুইন অফ দ্য মাফিয়া বস রিস্কা, তোমার সকালটা আরও থ্রিলিং হওয়া প্রয়োজন। চলো উপভোগ করাই। মানে? অ্যারিস কিছু বলতে যাবে, তার আগেই খেয়াল করল বাইরে করিডোর দিয়ে টেনে হিঁচড়ে লাশের বস্তা সরাচ্ছে গার্ডসরা। তৎক্ষণাৎ বাহুবন্ধ ঈশানীকে অন্যদিকে ঘুরিয়ে ফেলল সে। অতঃপর একটানে শরীরের হুডিটা খুলে ঈশানী সমেত সোজা ঝাঁপিয়ে পড়ল মাঝ সমুদ্রে।
উত্তাল জলস্রোতের মাঝে হাবুডুবু খেতে খেতে অবশেষে মাথা তুলে একটুখানি অক্সিজেনের হদিশ পেল ঈশানী। শ্বাসনালীতে পানি ঢুকতে শুরু করেছে, অবিরত কাশি হচ্ছে। তড়িঘড়ি করে চোখ খুলে দেখল মাথার উপর উন্মুক্ত দিগন্ত। ঝাপসা চোখে চারিদিক অবলোকন করতেই উপলব্ধি করল ধু ধু সমুদ্রের মাঝে একাই ভাসছে ও। সাঁতার তো জানা নেই, তাহলে ওকে তুলে রেখেছে এইভাবে কে? অতর্কিত ভাবনায় শরীরের দিকে দৃষ্টিপাত করতেই দেখা মিলল অ্যারিসের। দুই হাতে ওকে শূন্যে তুলে ধরেছে সে। ধরফরিয়ে ওঠে তৎক্ষণাৎ। শক্ত করে অ্যারিসকে জাপটে ধরল মেয়েটা। আতঙ্কে জান বেরিয়ে যাওয়ার উপক্রম। প্রকম্পিত হাতের বাঁধনে দৃঢ়তা বাড়িয়ে কেঁদে ফেলল ঈশানী। ফোপাতে ফোপাতে বলল, তুমি কি পাগল? নিঃশব্দে হাসল অ্যারিস। ঈশানী বলতে লাগলো, এইভাবে মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করাতে করাতে সকাল উপভোগ করার কোনো শখ নেই আমার। এক্ষুনি নিচে নামাও। আমি আছি তো এখানে, ভয় কিসের? কথা বলেই দুই হাতের প্রগাঢ়তায় ঈশানীকে আরো খানিকটা উপরে তুলে ফেলল অ্যারিস। এতক্ষণে ওষ্ঠাগত প্রাণ মেয়েটার ভয়ে জড়সড় হয়ে চেঁচাতে যাবে, তার আগেই ধাতস্থ স্বরে অ্যারিস বলল, লিসেন লিসেন টু মি, এইভাবে ছটফট করো না, পড়ে যাবে। এইবার হাঁসফাঁসটুকু থেমে গেল ঈশানীর। দম বন্ধ করে পড়ে রইল চুপচাপ। এদিক ওদিক তাকানোর প্রয়োজন নেই, সোজা উপরে তাকাও, তারপর দুই হাত মেলে ধরো শূন্যে। ইউ উইল ফিল রিল্যাক্স ভেরি সুন। ঈশানীও তাই করল। মাঝ সমুদ্রে ভাসমান এক নির্দয় পুরুষের বুকের ওপর হাঁটু গেড়ে বসে দুই হাত মেলে দিল শূন্যে। দৃষ্টি তার নীল আকাশে নিবদ্ধ, যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যাবে উড়ন্ত সাদা মেঘের ভেলা। চোখের মাঝের আতঙ্কটুকু ধীরে ধীরে মিলিয়ে গেল মুগ্ধতার অন্তরালে। ঠোঁটের আগায় উকি দিল এক চিলতে নরম খুশি। বিশ্বস্ত হাত দুটো উপরে নিজের অস্তিত্ব তুলে দিয়ে স্থগিতে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। বিস্ময়কর নীল চোখ দুটো ধারণ করতে লাগলো নীল আকাশের অপারগ বিস্তৃতি। উল্লাসে ঝুমঝুমিয়ে উঠে মুখ ফুটে আওড়ালো, এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি অ্যারিস, কোনোদিনও না। আমিও দেখিনি। মাফিয়া বসের নির্লিপ্ত আওয়াজ। ঈশানী দৃষ্টি নামিয়ে শুধালো, কি দেখেননি? এই নীল চোখ, যা আমার নিষ্প্রাণ হৃদয়টাকে অনুভূতির জলোচ্ছ্বাসে বিদ্ধ করে প্রতিনিয়ত। নিষ্প্রভ চাহনি, দৃষ্টিতে তার বেসামাল ঘোর। ঈশানী তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। গলা খাদে নামিয়ে বলল, একটু নিচে নামাও। হাতের দৃঢ়তা সামান্য কমিয়ে আনলো অ্যারিস। সহসা খানিক নিচে নেমে এলো মেয়েটা। এবার ওরা মুখোমুখি। আলগোছে মাফিয়া বসের গ্রীবাদেশ আঁকড়ে ধরল রমণী। গভীর দৃষ্টিতে পরখ করল মানুষটাকে। পরপরই নিজেকে আশ্বস্ত করার প্রয়াসে শুষ্ক একটা ঢোক গিলে ঠোঁট বসালো উজ্জ্বলা পুরুষালী কপালে। মুহূর্তেই বিন্দু বিন্দু জলের স্পর্শে সিক্ত হয়ে উঠল তার ওষ্ঠাধর। দুজনার মুখে রানী, অথচ মোহবিষ্ট নয়নে হাজার কথা আদান প্রদান। বহুক্ষণের নৈশব্দিক সেই ঘোরটুকু এক লহমায় ভেঙে দিল অ্যারিস। নিয়ন্ত্রণহীন জলদস্যুর ন্যায় চোখ চাপিয়ে হানা দিল অধর ভাজি। রয়ে সয়ে নয়, বরং গভীর থেকে গভীরতম স্পর্শের প্রগাঢ়তায় ন্যস্ত করল নিজেকে। এ যেন চুমু নয়, আধারের উন্মাদ প্রিয়সীর হৃদয় ছোঁয়ার সূক্ষ্ম কৌশল। স্থানে দাঁড়িয়ে আছে ক্রুজশিপখানি। অ্যারিস আর ঈশানী ফেরেনি এখনো, গিয়েছে উল্টো দিকে। নটিক্যাল মাইল খানিক সাঁতরে সাঁতরে যেতে হদিশ মিলেছে বালুচরের। এইটা মূলত একটা দ্বীপ। অ্যারিস জানত এই দ্বীপের কথা, তাই নিয়ে এসেছে ঈশানীকে। তবে এই মুহূর্তে ঈশানীকে নিয়ে সাঁতার কেটে পুরোপুরি নিস্তেজ সে। পায়ের তলা স্থলের অস্তিত্ব অনুভূত হতেই গা এলিয়ে দিয়েছে উন্মুক্ত বালুচরে। ভীত মেয়েটা এখনো বাহুতেই আবদ্ধ তার। ভেজা বালুতে মাখামাখি দুইজন। পরিশ্রান্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলছে অ্যারিস। ওদিকে কৌতূহলের অন্ত নেই ঈশানী। জিজ্ঞেস করল, এই দ্বীপটা কার? আমার। মাফিয়া বসের গম্ভীর কণ্ঠস্বর। ঈশানী ভুরু কুঁচকাল, মুখ ভেঙিয়ে বলল, অমনি দেখলে আর হয়ে গেল আমার। বউয়ের ছেলে মানুষই কথায় নির্বাক অ্যারিস ইউভান। পুলকিত কণ্ঠে ঈশানী বলল, আচ্ছা, এই দ্বীপের নাম কি? জানি না। রাগে ভূতটা এবারও নির্বিকার। ঈশানী ঠোঁট উল্টালো, খানিক ভেবেচিন্তে বলে উঠল,
আমার একটা নাম মাথায় এসেছে। কি নাম? অরণ্য। এই দ্বীপটার নাম অরণ্য দ্বীপ। ঠিক আছে, এই দ্বীপে যদি আমার একটা ক্যাফে থাকতো, তার নাম হতো কর্নিয়া ক্যাফে। অরণ্য দ্বীপে কর্নিয়া ক্যাফে, সুন্দর না? অ্যারিস হ্যাঁসূচক মাথা দোলালো, বলল, সুন্দর, কিন্তু এখানে তো কোনো মানুষ নেই। কাজের কথা ভাবতে গিয়ে আকস্মাৎ নিজের আসল সত্তায় ফিরে গেল ঈশানী। নিমেষে চিন্তিত হয়ে উঠল তার পেলব মুখায়ব। সহসা অ্যারিসের পেশিবহুল বাহু থেকে সরে এসে উঠে বসল তরাক করে। অতঃপর ঘাড় ঘুরিয়ে অ্যারিসের দিকে দৃষ্টিপাত করে বলল, আমি কাজে ফিরতে চাই অ্যারিস। কোন কাজে? বুটিক্স হাউজের। অসম্ভব। কোনো প্রকার দ্বিধান্বিত না হয়ে মুখের উপর না করে দিল মানুষটা। কণ্ঠতালু দিয়ে ভেদিয়ে ভয়ার্ত ঢোক গলধারণ করল ঈশানী শিশুসুলভ আর্জি জানিয়ে বলল, প্লিজ না করো না, আমি ফিরে আসবো আবার, কোথাও পালাবো না, সত্যি বলছি। এতক্ষণে ঈশানীর চোখে চোখ রাখল অ্যারিস। ওকে হ্যাচকা টানে বুকের উপর ফেলে দিয়ে নিঃসৃত করল কঠোর বাক্যধ্বনি, আমার বুকের ওপর থেকে সরে যাওয়ার স্পর্ধা কে দিল তোমায়? অ্যারিস প্লিজ। ঈশানীর চোখে অনুনয়, কণ্ঠদীপ্ত ম্লান হয়ে এলো মাফিয়া বসের। এই চোখ দুটো বরাবরই পরাস্ত তার পৈশাচিক সত্তা। বলল, ওটা তোমার জন্য সেফ নয়। তাহলে আমার স্বপ্ন, সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। খানিক আশ্বস্ত হলো রমণী, সন্তর্পণে মাথা ঠেকাল পুরুষালী প্রশস্ত বুকে। তপ্ত শ্বাস ছেড়ে নরম রিনরিনে আওয়াজে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। পুরো দুনিয়ার অগোচরে সেই বেলা ভালোচরে কাটিয়ে দিল দুজন। শান্ত প্রকৃতির নিচে নিভৃতে বিনিময় হলো অজস্র প্রতিশ্রুতির। শেষ বেলায় বেলাভূমির বুকে আঁকিবুকি নিয়ে ব্যস্ত হলো ঈশানী। দুনিয়া ভুলে গেল মাফিয়া বস। পুরোটা সময় জুড়ে বসে দেখল ওকে। ছন্নছাড়া হৃদয়টা আজ শান্ত, স্থির, হিমবাহের ন্যায় শীতল। নীলাম্বরীকে দেখতে দেখতেই স্বগক্তিতে বিড়বিড়াল সে, প্রেম আমার। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোথাও কোনো এক প্রান্তে বেজে উঠেছিল একরাশ বিমুগ্ধ সুরের মূর্ছনা। আমি যেতে পারি হেসে, বেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই বল, কে তুই বল।